আজকের এই ভিডিওতে ক্লাস 10 মাধ্যমিক 2027 ইতিহাস বা হিস্টোরি দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করতে চলেছি। দ্বিতীয় অধ্যায় থেকে বৈশিষ্ট্য পর্যালোচনা, বড় প্রশ্ন ও উত্তর 2, 4 ও 8 মার্কসের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি। তো আজকের এই ভিডিওতে প্রথম প্রশ্ন দেখে নাও, 2 নম্বরে, সাময়িক পত্র কাকে বলে? 19 শতকের কয়েকটি সাময়িক পত্রের নাম লেখো। উত্তর দেখে নাও, নির্দিষ্ট সময়ে অন্তর প্রকাশিত পত্রিকাগুলিকে বলা হয় সাময়িক পত্র। আধুনিক ইতিহাস চর্চার এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান। এগুলো থেকে সাময়িক সমাজের নানা বিষয় জানা যায়। কয়েকটি সাময়িক পত্রিকা। 19বিংশ শতকের সাময়িক পত্রিকাগুলির মধ্যে অন্যতম ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী পত্রিকা 1843 খ্রিস্টাব্দে, উমেশচন্দ্র দত্তের বামাবোধিনী 1863 খ্রিস্টাব্দে। নেক্সট, বিদ্যাভূষণের সম্প্রকাশ 1858 খ্রিস্টাব্দে প্রভৃতি। নেক্সট প্রশ্ন দেখে নাও, 2 নম্বর, বামাবোধিনী পত্রিকার দুটি উদ্দেশ্য লেখো। উত্তর, 1863 সালে আগস্ট মাসে উমেশচন্দ্র দত্তের সম্পাদনায় এই মাসিক পত্রিকাটি প্রকাশিত হয়। উদ্দেশ্য, পত্রিকাটি প্রকাশের উদ্দেশ্য ছিল ক, দেখে নাও, নারী শিক্ষা বিস্তার ঘটানো। খ, এখানে থ হয়ে যাচ্ছে, এটা কারেকশন করে নেবে। খ, নারী অধিকার ও মর্যাদা বৃদ্ধি করা, কুসংস্কার দূর করা ও কুসংস্কার মুক্ত মন গড়ে তোলা। গ, মানসিক শক্তির উন্নতি ঘটানো ইত্যাদি। এছাড়া এখানে রন্ধন পদ্ধতি, পরিবার পরিচালন, সন্তান পালন, ফ্যাশন ইত্যাদি বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হতো। নেক্সট প্রশ্ন, 3 নম্বর, দেখে নাও। 3 নম্বরে কী বলছে? নারী সমাজের উন্নয়নে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার ভূমিকা কী ছিল? উত্তর, নারী সমাজের উন্নয়নের সমস্ত পত্রিকাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তার মধ্যে অন্যতম হলো হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। এখানে গুরুত্ব ক, প্রথমে থাকছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহের সমর্থনে আন্দোলন শুরু করলে হরিশচন্দ্র তার এই পত্রিকার মাধ্যমে বিধবা বিবাহের সমর্থনে জনমত গড়ে তোলেন। এখানে খ, নারী শিক্ষা বিস্তারে এই পত্রিকায় ব্যাপক প্রচার চালানো হয়। গ, প্রতি তাদের সমস্যার সমাধানে নারী অধিকার আদায়ের এতে বিভিন্ন প্রবন্ধ প্রকাশ করা হয়। ঘ, কৌলীন্য প্রথা, বহু বিবাহ প্রথার বিরুদ্ধে জনমত গড়ে তোলার ব্যবস্থা ইত্যাদি। নেক্সট প্রশ্ন, 4 নম্বর, কে কি উদ্দেশ্যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? উত্তর, গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এর পৃষ্ঠপোষকতায় 1784 সালে স্যার উইলিয়াম জোন্স কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। উদ্দেশ্য, প্রাচ্য সাহিত্য, ইতিহাস, শিল্পকলা, বিজ্ঞান প্রভৃতি বিষয়ে চর্চা করাই ছিল এর উদ্দেশ্য। নেক্সট, ভারতীয় সাহিত্যিক, তিনি ইংরেজি ভাষায় অনুবাদের ব্যবস্থা করেন। এখানে গুরুত্ব দেখে নাও, এই সোসাইটির উদ্যোগে প্রাচ্যবিদ্যার পুনর্জাগরণ ঘটে, ভারতীয় শিক্ষিত শ্রেণীর সঙ্গে ব্রিটিশদের সম্পর্ক গড়ে ওঠে। নেক্সট প্রশ্ন দেখে নাও, 5 নম্বর, কবে কি উদ্দেশ্যে জনশিক্ষা কমিটি বা জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয়? উত্তর, 1843 সালে জুলাই মাসে লর্ড আমহার্স্ট এর নির্দেশে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন জিসিপিআই বা জনশিক্ষা কমিটি গঠিত হয়। উদ্দেশ্য, 1813 সালে সনদ আইন কোম্পানিকে
ভারতের শিক্ষা বিস্তারের জন্য বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয়ের নির্দেশ দেওয়া হলেও পরবর্তী 10 বছরেও ওই অর্থ ব্যয় করা সম্ভব হয়নি। তাই জনশিক্ষা কমিটির মাধ্যমে প্রচলিত শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয় ও জনশিক্ষার জন্য নীতি নির্ধারণের ব্যবস্থা করা হয়। নেক্সট প্রশ্ন 6 নম্বর, 1859 সালে নীল বিদ্রোহের ক্ষেত্রে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার দুটি ভূমিকা লেখো। উত্তর, 1859 সালে নীল বিদ্রোহের ক্ষেত্রে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার গুরুত্ব অপরিসীম। তার মধ্যে ক, এই পত্রিকাকেই দরিদ্র প্রজাদের উপর নীলকরদের অত্যাচারের কথা তুলে ধরা হয়। খ, কিভাবে দাদনের মাধ্যমে চাষিদের নীল চাষের বাধ্য করা হতো তার কথা তুলে ধরা হয়। গ, নীল বিদ্রোহের সংক্রান্ত বিভিন্ন সংবাদ নিয়মিত প্রকাশের ব্যবস্থা করা হয় ইত্যাদি। 7 নম্বর দেখে নাও। 7 নম্বরে কি থাকছে? পাশ্চাত্য দ্বন্দ্ব কি, অথবা পাশ্চাত্যবাদী বা পাশ্চাত্যবাদী কাদের বলা হতো? উত্তর দেখে নাও। 1813 সালে চার্টার অ্যাক্ট অনুযায়ী ইংল্যান্ডের পার্লামেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতীয়দের শিক্ষার উন্নতিকল্পে বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয়ের নির্দেশ দেওয়া কিন্তু ওই টাকা কিভাবে ব্যয় করা হবে তা সুনির্দিষ্ট ছিল না। এর ফলে যে দ্বন্দ্ব সৃষ্টি হয় তা পাশ্চাত্য দ্বন্দ্ব নামে পরিচিত। পাশ্চাত্যবাদী H.T. প্রিন্সেপ, কোলব্রুক, উইলসন প্রমুখ পণ্ডিতগণ পার্শ্ব শিক্ষার জন্য সরকারি অর্থ ব্যয়ের দাবি জানান। এরা পাশ্চাত্যবাদী বা ওরিয়েন্টালিস্ট নামে পরিচিত। নেক্সট, পাশ্চাত্যবাদী। অপরদিকে টমাস ব্যাবিংটন, মেকলে, আলেকজান্ডার ডাফ, সান্ডার্স প্রমুখ পাশ্চাত্য শিক্ষার জন্য ওই অর্থ ব্যয়ের দাবি তোলেন। এরা পাশ্চাত্যবাদী বা অ্যাংলিসিস্ট নামে পরিচিত। শেষ পর্যন্ত পাশ্চাত্যবাদীদের দাবি কার্যকর হলে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের পথ প্রশস্ত হয়। নেক্সট প্রশ্ন দেখে নাও 8 নম্বর। এখানে কি বলছে? কি উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন? উত্তর, 1800 সালে বড়লাট লর্ড ওয়েলেসলি কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন। ইংল্যান্ডের রাজ 3য় উইলিয়ামের নাম অনুসারে এই কলেজের নাম রাখা হয় ফোর্ট উইলিয়াম কলেজ। নেক্সট কি বলছে? উদ্দেশ্য। ভারত কর্মরত উচ্চ পদস্থ ইংরেজ কর্মচারীদের ভারতীয় ভাষা, আইন, সংস্কৃতি ও রাজনীতি প্রভৃতি বিষয়ে শিক্ষাদান করাই ছিল এর মূল উদ্দেশ্য। গুরুত্ব। বাংলা সাহিত্যের কর্মবিকাশে এই কলেজের কৃতি অধ্যাপকের ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, মেকলে মিনিট কি? উত্তর, 1815 সালের 2 ফেব্রুয়ারি লর্ড উইলিয়াম বেন্টিংয়ের শাসনকালে গভর্নর জেনারেলের পরিষদীয় আইনজ্ঞ, আইন সচিব ও জনশিক্ষা কমিটির সভাপতি টমাস ব্যাবিংটন মেকলে ভারতে পাশ্চাত্য শিক্ষার পক্ষে এক জোরালো দাবি সম্বলিত একটি প্রস্তাব পেশ করে। এটি মেকলে মিনিট নামে পরিচিত। এতে ভারতীয় শিক্ষা, তথ্য, পাশ্চাত্য শিক্ষা ও সাহিত্যের তীব্র নিন্দা করা হয় ও পাশ্চাত্য শিক্ষার গুরুত্বের কথা তুলে ধরা হয়। বেন্টিং কর্তৃক তার সুপারিশ গৃহীত হলে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের দিগন্ত উন্মোচিত হয়। তারই সুপারিশে 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ, সেন্ট জেভিয়ার্স কলেজ, মুম্বাইয়ে এলিফিন্টস্টোন কলেজ প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন 10 নম্বর। ব্রহ্ম সমাজ প্রচলিত 2টি সমাজ সংস্কারমূলক কাজের নাম লেখো।
উত্তর 1828 সালে রাজা রামমোহন রায় ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেন। 1830 সালে এটি ব্রহ্ম সমাজে পরিণত হয়। এই সমাজের অন্যতম লক্ষ্য ছিল সমাজ সংস্কার। এই সমাজের প্রচেষ্টায় সতীদাহ, বাল্যবিবাহ, বহুবিবাহ, জাতিভেদ প্রথা ইত্যাদির বিরুদ্ধে এবং অসম বিবাহ, নারী শিক্ষা, নারী স্বাধীনতা ইত্যাদির সপক্ষে আন্দোলন গড়ে ওঠে। নেক্সট প্রশ্ন 11 নম্বর, কে কি উদ্দেশ্যে কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন? উত্তর 1817 সালে মহাত্মা ডেভিড হেয়ারের উদ্যোগে কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। উদ্দেশ্য ইংরেজি ও ভারতীয় ভাষায় উন্নত মানের পাঠ্য বই রচনা করা, অবদানে কিংবা বিনামূল্যে বই বিতরণ করাই ছিল এর উদ্দেশ্য। গুরুত্ব ভারতীয় শিক্ষার উন্নয়ন ও বিস্তারে এই সোসাইটির অবদান বিশেষ গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন 12 নম্বর, 2 মার্কসের প্রশ্ন লাস্ট। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে শ্রীরামপুর ত্রয়ী বা শ্রীরামপুর মিশনের ভূমিকা কী ছিল? উত্তর দেখে নাও। ভারতের শিক্ষা বিস্তারে শ্রীরামপুর মিশনের ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। ব্যাপটিস্ট মিশনের ভিনজন সদস্য যথা উইলিয়াম ক্যারি, উইলিয়াম ওয়ার্ড এবং জোশুয়া ম্যাসম্যান এর প্রচেষ্টায় ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে দিগন্ত উন্মুক্ত হয়। ভারতের ইতিহাসে এরা শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত। এর অবদান, এদের প্রচেষ্টায় শ্রীরামপুরে একটি বিদ্যালয় স্থাপিত হয়। বর্তমানে এটি শ্রীরামপুর কলেজ নামে পরিচিত। এছাড়া সেখানে একটি কাগজের কল ও ছাপাখানা স্থাপিত হয়। 26টি আঞ্চলিক ভাষায় বাইবেল অনুবাদ ও ছাপাখানা থেকে প্রকাশিত হয়। দিগদর্শন, সমাচার দর্পণ, ফ্রেন্ড অফ ইন্ডিয়া প্রভৃতি পত্রিকা প্রকাশিত হয়। বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। তো নেক্সট 4 মার্কের প্রশ্ন ও উত্তর দেখে নাও। 1 নম্বর প্রশ্ন থাকছে, 19 শতকে নারী সমাজের কল্যাণে বামাবোধিনী পত্রিকার ভূমিকা কী ছিল? উত্তর দেখে নাও। ব্রহ্মনেতা কেশবচন্দ্র সেন ছিলেন 19বিংশ শতাব্দীর বাংলা নারী প্রগতির অন্যতম প্রবক্তা। মূলত তারই অনুপ্রেরণায় একদল যুবক 1862 থেকে 63 খ্রিস্টাব্দ নাগাদ অন্তঃপুরস্থ মহিলাদের শিক্ষাদানে উদ্যোগ নেন। পাশাপাশি তাদের প্রয়াসে 1863 খ্রিস্টাব্দে আগস্ট মাসের বামাবোধিনী সভা নামে একটি প্রতিষ্ঠান স্থাপিত হয়। প্রকৃতপক্ষে এই সবারই মুখপত্র ছিল বামাবোধিনী পত্রিকা। আগস্টে 1863 এই পত্রিকায় স্বত্বাধিকারী ও সম্পাদক ছিলেন ব্রহ্ম সমাজের আর এক নেতা উমেশচন্দ্র দত্ত। এই পত্রিকাটি স্বভাবতই কলকাতা থেকে বাংলা ভাষায় প্রকাশিত হতো। উদ্দেশ্য, বামাবোধিনী পত্রিকার প্রধান উদ্দেশ্যগুলি ছিল নারী সমাজে উন্নতি ঘটানো, নারী শিক্ষার প্রসার ঘটানো ও সমাজে প্রচলিত কুসংস্কার দূর করা ইত্যাদি। তার মধ্যে সমাজ কল্যাণ 1 নম্বর থাকছে নারীর শিক্ষার প্রসার। 19বিংশ শতাব্দীতে বাংলার সমাজের সকল মানুষই নারী শিক্ষার বিরোধী ছিল। তাদের মতে নারীরা শুধুমাত্র বাড়ির কাজ করবে, তাদের শিক্ষা গ্রহণের প্রয়োজন নেই। কিন্তু বামাবোধিনী পত্রিকার প্রথম সংখ্যায় স্ত্রী শিক্ষা বা নারী শিক্ষার দাবি জানানো হয় এবং শিক্ষাদানের তালিকা প্রস্তুত করা হয়। নেক্সট 2 নম্বর, কুসংস্কারের বিরোধিতা। বামাবোধিনী পত্রিকা থেকে সমকালীন সমাজে প্রচলিত বিভিন্ন কুসংস্কারের যেমন বাল্যবিবাহ, বহুবিবাহ, প্রাণপ্রথা, বৈধব্য, যন্ত্রণা
কৌলিন্য প্রথা প্রভৃতির বিরোধিতা করা হয়। 3 নম্বর, নারী প্রগতি। এই পত্রিকাকে নারীর স্বাস্থ্য রক্ষা, শিশু পালন, গৃহকার্য ইত্যাদির কথা লেখা হতো। আবার নারীকে শিক্ষিত, যুক্তিবাদী, বিজ্ঞান মনস্ক করার জন্য রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, জ্যোতিবা ফুলে প্রমুখের চিন্তাধারা আলোচিত হয়। নেক্সট 4 নম্বর, নারীদের কার্যকলাপ। এই পত্রিকা নারীদের বিভিন্ন কর্মের, যেমন নারীদের কবিতা লেখা, নেক্সট গল্প লেখা ইত্যাদির কথা উল্লেখ করা হয়। নারীদের সাফল্য, কর্তৃত্ব ও রাজনীতিতে অংশগ্রহণ করার জন্য উৎসাহ দান করা হয়। নেক্সট উপসংহার। 19 শতকে নারী সমাজের উন্নতিতে বামাবধিনী পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। বামাবধিনী পত্রিকার প্রথম সংখ্যাতে নারীদের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা লেখা হতো, যাতে তাদের ভ্রম ও কুসংস্কার সকল দূর হয়ে যায়। নেক্সট প্রশ্ন 2 নম্বর, 4 মার্কের প্রশ্ন ও উত্তর দেখে নাও। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা থেকে বাংলা সমকালীন সমাজের কী পরিচয় পাওয়া যায়? উত্তর, 19 শতকে বাংলার প্রকাশিত সংবাদপত্রগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। এই পত্রিকাটি 1853 সালে 6 জানুয়ারি প্রথম প্রকাশিত হতো। পত্রিকাটি সাপ্তাহিক পত্রিকা থাকলেও 1892 খ্রিস্টাব্দে দৈনিক পত্রিকায় পরিণত হয়। পত্রিকাটি প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। পরে এই পত্রিকার সহ সম্পাদক হন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। 19 শতকে গ্রামীণ সমাজ, মধ্যবিত্ত শ্রেণীর বিভিন্ন দিকের বর্ণনা পাওয়া যায় এই পত্রিকা থেকে। সমাজের পরিচয়। এই পত্রিকা থেকে বাংলা সমাজের যে উল্লেখযোগ্য দিকগুলি পাওয়া যায় তা হলো: 1. বাংলায় ইংরেজ শোষণ। 19 শতকে বাংলায় ব্রিটিশ সরকারের পুলিশ, জমিদার ও মহাজনদের শোষণ ও অত্যাচারের কথা হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় নিয়ন্ত্রিত। 2 নম্বর, কৃষিকাজ। গ্রামীণ সমাজের জমিদারের উপস্থিতি থাকলেও কৃষকদের আউশ আমন ধান চাষের মাধ্যমে সারা বছরে খাদ্যশস্য জোগাড় করত। তবে নীল চাষের প্রসার ঘটলে কৃষকদেরকেও তাদের জমিতে নীল চাষ করতে বাধ্য করা হতো। নেক্সট প্রশ্ন দেখে নাও, নেক্সট প্রশ্ন না, নেক্সট অপশান দেখে নাও। 3 নম্বর, আলাভজনক নীল চাষ। আলাভজনক নীল চাষে কৃষকদের অসম্মতি থাকলেও যে কৃষক একবার নীলকর সাহেবদের কাছ থেকে নীল চাষের জন্য দাদন গ্রহণ করেছিল, তাদের নীল চাষ থেকে ব্যবহৃত ছিল না। শেষ পর্যন্ত চাষিরা নীলকরদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। 4 নম্বর, সামাজিক প্রথা। মেয়েদের বাল্যবিবাহ, পুরুষদের বহুবিবাহ ও মদ্যপান প্রভৃতি উল্লেখ পাওয়া যায়। নেক্সট 5 নম্বর, মধ্যবিত্ত সম্প্রদায়ের অবস্থান। 19 শতকে খাদ্যশস্যের বদলে অধিকারী ফসল উৎপাদন করে তা বিদেশে রপ্তানি করলে কৃষিপণ্য ও খাদ্যশস্যের দামে বৃদ্ধি পেলে সমাজ জীবন ক্ষতিগ্রস্ত হয়। তাছাড়া শিক্ষিত ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শিক্ষিত মধ্যবিত্ত বেকারের সংখ্যা বৃদ্ধি পায়। মূল্যায়ন। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা যেভাবে বাংলার সমাজ ব্যবস্থা প্রতিফলিত হয়েছিল তা মূলত জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গিতে ফুটে ওঠা চিহ্ন। প্রবল পরাক্রান্ত ইংরেজ শাসনের রক্ত চুষা উপেক্ষা করে যে নির্বাক সাংবাদিক দৃষ্টান্ত হরিশচন্দ্র মুখোপাধ্যায় লিখেছিল তার কথাই অনন্য। নেক্সট প্রশ্ন 3 নম্বর,
হুতম প্যাঁচার নকশা গ্রন্থ থেকে 19 শতকে বাংলার সমাজের কি পরিচয় পাওয়া যায়? উত্তর, কালীপ্রসন্ন সিংহ হুতম প্যাঁচার ছদ্মনামে হুতম প্যাঁচার নকশা গ্রন্থটি রচনা করেন। এই গ্রন্থটি 1861 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই গ্রন্থে কলকাতা ও তার আশেপাশের বিত্তবান বাবুর সমাজের এক বাস্তব চিত্র অঙ্কন করেছেন। সমাজের পরিচয়। 1 নম্বর, ধনী সমাজের কথা। কালীপ্রসন্ন সিংহ ছিলেন এক ধনী পরিবারের সন্তান। তিনি ধনী সম্প্রদায়ের মানুষদের দেখেছেন খুব কাছ থেকে। এই গ্রন্থে তিনি ধনী সম্প্রদায়ের হীনতা, কটুতা ও ভণ্ডামির কথা তুলে ধরেছেন এবং তাদের বিরুদ্ধে লেখনী ধারণ করেছেন। তার আক্রমণের ভাষা ছিল তীক্ষ্ণ ও ঝাঁঝালো। নেক্সট প্রশ্ন 2 নম্বর অপশান, বাবু সম্প্রদায়ের জীবনযাত্রা। ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যবসায়ী এবং গ্রাম থেকে কলকাতায় চলে আসা জমিদাররা যে বিলাসবহুল জীবনযাপন করতেন তা বাবুর সংস্কৃতি নামে পরিচিত লাভ করে। এই গ্রন্থে তিনি কলকাতায় এই বাবু সমাজের ধনী বৈভব, ভোগ প্রবণতা এবং সামাজিক অবক্ষয়ের চিত্র তুলে ধরেন। নেক্সট 3 নম্বর, কলকাতার সামাজিক সংস্কৃতি। হুতম প্যাঁচার নকশা গ্রন্থে কলকাতার সামাজিক জীবনের অনেক উপাদান সম্পর্কে জানা যায়। যেমন পৌষ পার্বণ, কলকাতার বারোয়ারি পুজো, মাহেশের স্নানযাত্রা, দুর্গোৎসব, রাসলীলা, রথযাত্রা ইত্যাদি। এগুলিকে গ্রন্থে বঙ্গ বা ও সমালোচনার মড়ক উপস্থাপনা করা হয়েছে। নেক্সট 4 দেখে নাও, অন্ধকার সমাজের আলোকপাত। এই গ্রন্থে সমাজের অপসংস্কৃতিমূলক দিকগুলিকে ব্যঙ্গাত্মক দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা হয়েছে। যেমন মদ্যপান, বাইজি নাচ, অশ্লীল ভাষাযুক্ত আখড়াই গান, ভ্রূণহত্যা। উপসংহার। কালীপ্রসন্ন সিংহ তার হুতম প্যাঁচার নকশায় তৎকালীন সমাজ জীবন ও ব্যক্তি জীবনের ক্ষতস্থানগুলিকে চিহ্নিত করেছেন। পরিশেষে একথা বলা যায়, 19 শতকে কলকাতায় বাবু সমাজের যে পরিবর্তন এসেছিল তার মূল কারণ ছিল বাঙালিদের ইংরেজ অনুকরণ ও পাশ্চাত্য শিক্ষা। নেক্সট প্রশ্ন দেখে নাও 4 নম্বর, গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা থেকে বাংলা সমকালীন সমাজের কি পরিচয় পাওয়া যায়? উত্তর দেখে নাও। আঠারোশো 36 খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া থেকে গ্রামবার্তা প্রকাশিকা মাসিক পত্রিকা প্রকাশিত হয়। এই পত্রিকার সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার, যিনি কাঙ্গাল হরিনাথ নামে পরিচিত। তিনি এই পত্রিকার জন্য সংবাদ সংগ্রহ করতেন। গ্রামবার্তা প্রকাশিকা থেকে প্রকাশিকা পত্রিকা প্রকাশের উদ্দেশ্য ছিল গ্রামীণ সংবাদগুলিকে সকলের সামনে তুলে ধরা। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা কখনো আর্থিক সচ্ছলতার মুখ দেখতে পারেনি। বিভিন্ন সহৃদয় ব্যক্তির আর্থিক সহায়তা 25 বছর এই পত্রিকাটি চালু ছিল। অবশেষে মাত্র 1 টাকা ঋণের দায় এই পত্রিকাটি বন্ধ হয়ে যায়। নেক্সট, সমাজের পরিচয়। সরকারের শাসন। ব্রিটিশ সরকারের শাসন ও অত্যাচার বাংলায় দরিদ্র মানুষের জীবন কিরূপ দুর্বিষহ হয়ে উঠেছিল তা কাঙ্গাল হরিনাথ তার গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায় তুলে ধরেন। নেক্সট 2, জমিদারের শাসন। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের ফলে জমিদাররা কোম্পানি মদতে এবং জোরদারের সহায়তায় বাংলার গ্রাম অঞ্চলে যে
প্রবল অত্যাচার ও শাসন চালায় তা ধারাবাহিকভাবে এই পত্রিকায় প্রকাশ করেন হরিনাথ মজুমদার। নেক্সট 3 নম্বর, দুর্ভিক্ষ বিদ্রোহ ও দুর্ভিক্ষ সংবাদ। 1873 খ্রিস্টাব্দ সিরাজগঞ্জে বিদ্রোহ শুরু হলে গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা প্রজাদের পক্ষ নেই। 1876 খ্রিস্টাব্দে দুর্ভিক্ষ শুরু হলে কাঙাল হরিনাথ তার পত্রিকার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করেন এবং দুর্ভিক্ষ পীড়িত মানুষের হয়ে প্রচার করেন। 4 নম্বর, নীলকরদের অত্যাচার। কাঙাল হরিনাথ কিছুদিন নীলকুঠিতে কাজ করার সময় নীলকরদের অত্যাচার স্বচক্ষে দেখেন। নীল চাষিদের এই শাসন ও অত্যাচারের বিবরণ তিনি নিয়মিত এই পত্রিকায় প্রকাশ করতেন। 5, নারীদের অবস্থা। এই পত্রিকা থেকে সমাজের নারীদের দুরবস্থা সম্পর্কে জানা যায় এবং এটাও জানা যায় যে কিছু উদারমনস্ক মানুষ নারী শিক্ষার প্রসারের জন্য সচেষ্ট হয়েছিলেন। 6 নম্বর, শিক্ষার প্রসার। 19 শতকে নিরক্ষর মানুষের সংখ্যা অনেক বেশি ছিল। এই কারণে এই পত্রিকার মাধ্যমে শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং কিছু লেখা প্রকাশ করা হতো। উপসংহার, গ্রামবার্তা পত্রিকায় গ্রাম বাংলার ছবি তুলে ধরা হতো। এই পত্রিকায় বাংলার সাধারণ মানুষের শোষণ ও অত্যাচারের কাহিনী নিয়মিত তুলে ধরে বাংলার মানুষকে সচেতন করার যে উদ্যোগ করা হয়েছিল তা অবশ্যই প্রশংসাযোগ্য। 5 নম্বর প্রশ্ন উত্তর দেখে নাও। পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব বলতে কি বোঝো, বা শিক্ষা বিস্তার পাশ্চাত্য দ্বন্দ্ব বা বিতর্ক বলতে কি বোঝো, লেখো। উত্তর, এই দেশে কোম্পানি শাসনের প্রথম দিকে মোটামুটিভাবে পাশ্চাত্য শিক্ষার ওপরেই জোর দেওয়া হয়েছিল, কিন্তু 1813 সালে চার্টার অ্যাক্ট অনুযায়ী ইংল্যান্ডের পার্লামেন্টে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতীয়দের শিক্ষার উন্নতিকল্পে বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয়ের নির্দেশ দেওয়া, কিন্তু ওই টাকা কিভাবে ব্যয় হবে তা সুনির্দিষ্ট ছিল না। এর ফলে পার্শ্ববাদী ও পাশ্চাত্যবাদীদের মধ্যে যে দ্বন্দ্ব বা বিতর্কর সৃষ্টি হয় তা পাশ্চাত্য দ্বন্দ্ব নামে পরিচিত। এই টাকা কোন খাতে খরচ হবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য 1823 খ্রিস্টাব্দে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটি গঠিত হয়। পার্শ্ববাদী বাংলা তথা ভারতবর্ষের সংস্কৃত, ফরাসি ও আরবি শিক্ষা দীর্ঘদিন ধরে চালু ছিল। এই শিক্ষা পার্শ্ববাদী নামে পরিচিত, পাশ্চাত্য শিক্ষা নামে পরিচিত। এই পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সমর্থক বা পার্শ্ববাদী নেতা ছিলেন H.T. প্রিন্সেপ, কোলব্রুক, উইলসন প্রমুখ। তাদের মতে পাশ্চাত্য শিক্ষাই হলো প্রকৃত শিক্ষা, কারণ এদেশের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে এই শিক্ষা অপ্রত্যক্ষভাবে জড়িত এবং প্রায় অধিকাংশ শিক্ষিত এই শিক্ষার্থী এই শিক্ষার সঙ্গে যুক্ত। নেক্সট, পাশ্চাত্যবাদী। বাংলায় ইংলিশ শাসন প্রতিষ্ঠার পর কলকাতা এবং বিভিন্ন শহরে বেসরকারি উদ্যোগে কিছু কিছু স্কুল কলেজ গড়ে উঠতে থাকে। এই স্কুলে পাশ করা ছাত্রছাত্রীরা বিভিন্ন বাণিজ্যিক এবং সরকারি ক্ষেত্রে চাকরি পেত। এই ধরনের স্কুলের ছাত্র সংখ্যা ও ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েই চলে। এই শিক্ষা পাশ্চাত্য শিক্ষা নামে পরিচিত। এই শিক্ষার সমর্থক বা পাশ্চাত্যবাদী নেতা হলেন ট্রেভেলিয়ান, আলেকজান্ডার ডাফ, স্যান্ডার্স প্রমুখ। তাদের মতে ইংরেজি যেহেতু আন্তর্জাতিক ভাষা, তাই সনদ আইনে বরাদ্দ করা 1 লক্ষ টাকাকে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য ব্যয় করা উচিত। নেক্সট, রাজা রামমোহন রায়ের চিঠি। রাজা রামমোহন রায় ছিলেন শিক্ষিত ভারতীয়দের প্রতিনিধি। পাশ্চাত্য বিতর্কের পরিপ্রেক্ষিতে রাজা রামমোহন রায় 1823 খ্রিস্টাব্দে
পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য লর্ড আমহার্স্টকে একটি পত্র লেখেন। যেহেতু রাজা রামমোহন রায় ভারতীয় প্রতিনিধি ছিলেন, তাই লর্ড আমহার্স্ট তার মতকেই গুরুত্ব দিয়েছিলেন। নেক্সট, ফলাফল। শেষ পর্যন্ত 1835 খ্রিস্টাব্দে 7ই মার্চ লর্ড উইলিয়াম বেন্টিং পাশ্চাত্য শিক্ষাকে সরকারি শিক্ষানীতি হিসেবে গ্রহণ করেন। এরপর ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তিত হয় এবং প্রসার করতে থাকে। পরিশেষে বলা যায় যে পাশ্চাত্য বিতর্কে পাশ্চাত্যবাদীদেরই জয় হয়েছিল। নেক্সট প্রশ্ন 6 নম্বর, 4 মার্কের লাস্ট প্রশ্ন। টিকা লেখো। উডের ডেসপ্যাচ বা উডের প্রতিবেদন বা উডের নির্দেশনামা কি? উত্তর, ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের একটি গুরুত্বপূর্ণ দলিল হলো 1854 খ্রিস্টাব্দে উডের নির্দেশনামা। বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য 1855 খ্রিস্টাব্দে 19শে জুলাই একটি নির্দেশনামা বা প্রতিবেদন প্রকাশ করেন, যা উডের ডেসপ্যাচ বা উডের প্রতিবেদন নামে পরিচিত। সুপারিশ দেখে নাও। স্যার চার্লস উডের সুপারিশপত্রে বলা হয়েছিল যে 1 নম্বর, কলকাতা, মুম্বাই ও মাদ্রাজে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। 2, একটি স্বতন্ত্র শিক্ষা দপ্তর প্রতিষ্ঠা করতে হবে। 3, শিক্ষণ বিদ্যালয় স্থাপন করতে হবে। 4, বিদ্যালয়গুলিকে সরকারি অনুদান দিতে হবে। 5, মাতৃভাষা শিক্ষাদান করতে হবে। 6, স্ত্রী শিক্ষার ব্যবস্থা করতে হবে। 7, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। নেক্সট, ফলাফল দেখে নাও। স্যার চার্লস উডের এইসব সুপারিশগুলির উপর ভিত্তি করে আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল। এই সুপারিশ অনুযায়ী তার মধ্যে 1, 1855 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি বাংলা, মুম্বাই, পাঞ্জাব প্রভৃতি প্রদেশে শিক্ষা দপ্তর প্রতিষ্ঠা করেন। 2, 1857 থেকে 58 খ্রিস্টাব্দে কলকাতা, মুম্বাই ও মাদ্রাজে একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। পরিশেষে বলা যায়, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ইতিহাসে উডের প্রতিবেদনের ফলে 1882 খ্রিস্টাব্দের মধ্যে সারা ভারতে সরকারি বিদ্যালয়ের সংখ্যা হতো 1363টি, যা 1854 খ্রিস্টাব্দ ছিল মাত্র 169টি। এই সময়ে বেসরকারি উদ্যোগেও বহু বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। গুরুত্ব: উডের নির্দেশনামা প্রকাশের আগে পর্যন্ত ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের গতি ছিল অত্যন্ত ধীর। উডের প্রতিবেদনের ফলে সরকারি ও বেসরকারি উদ্যোগে বহু স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ভারতের শিক্ষা বিস্তারের ইতিহাসে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য ঘটনা। এর জন্য চার্লস উডের নির্দেশনামাকে ভারতের শিক্ষা বিস্তারের মহাসনদ বা ম্যাগনা কার্টা বলা হয়। নেক্সট, 8 মার্কের প্রশ্ন ও উত্তর দেখে নাও। 19 শতকে বাংলার নবজাগরণের প্রকৃতি কেমন ছিল? উত্তর: 19বিংশ শতকে বাংলার সাহিত্য, বিজ্ঞান, দর্শন ও মানসিক ক্ষেত্রে যে নবযুগের সূত্রপাত ঘটেছিল তাকে কেউ কেউ নবজাগরণ বলেছিলেন। এই নবজাগরণের গভীরতার প্রভাব নিয়ে ঐতিহাসিকদের মধ্যে তর্ক বিতর্ক আছে। মধ্যযুগীয় অন্ধকার কুসংস্কারের বদলে যে যুক্তিবাদী ও মানবতাবাদী দৃষ্টিভঙ্গি জন্ম হয়েছিল তা ভারতকে আধুনিকতা ও প্রগতিশীলতার মন্ত্রে দীক্ষিত করেছিল। এক কথায় অনেকে একে নবজাগরণ বা রেনেসাঁস নামে উল্লেখ করেছেন। নবজাগরণের প্রকৃতি: 19 শতকে বাংলায় নবজাগরণের প্রকৃতি নিয়ে ঐতিহাসিক ও পণ্ডিত মহলে বিতর্কের অন্ত নেই। এ বিতর্কের বেশ কয়েকটি দিক আছে, যেমন
এক, অনুসন্ধানে মানসিকতা। পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির প্রভাবে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বাঙালির অনেকেই রক্ষণশীলতা বর্জন করে যুক্তিবাদী হয়ে ওঠে এবং তারা ধর্ম ও সমাজে নানা বিষয়ে যুক্তি দ্বারা মূল্যায়ন করতে থাকে। নেক্সট 2 নম্বর দেখে নাও, সমাজ ও ধর্ম সংস্কার। বাংলা ধর্ম সমাজের কুসংস্কারগুলি দূর করে আধুনিক করে তোলার প্রক্রিয়া শুরু হয় হিন্দু ধর্মের মধ্যে থেকে। হিন্দু ধর্মের সংস্কার সাধারণ ছিল এই নবজাগরণের একটি দিক। 3 নম্বর, তথাকথিত নবজাগরণ ও সীমিত প্রভাব। অশোক মিত্র বাংলা নবজাগরণকে সো কল্ড এনএসএস বলে পরিহাস করে বলেন যে ব্রিটিশ ভূমি ব্যবস্থায় যারা লাভবান হয়েছিল এই জমিদার সম্প্রদায় দরিদ্র কৃষককে শোষণ করে যে বিপুল সম্পদের অধিকারী হয়েছিল তা কলকাতায় চালন করলে শহরবাসী হয়ে এক সাংস্কৃতিক নবজাগরণ ঘটিয়েছিল। একেই ভুল করে নবজাগরণ বলা হয়। সাধারণ মানুষের মধ্যে এর প্রভাব ও সংযোগ ছিল অতি সীমিত। নেক্সট 4, ইউরোপীয় নবজাগরণের সঙ্গে তুলনা। ইউরোপের রেনেসাঁস এর আদর্শ বাংলা নবজাগরণকে প্রভাবিত করেছিল, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। নবজাগরণ যদি হয় ঐতিহ্য পুনর্জন্ম, তাহলে বাংলা নবজাগরণকেও নবজাগরণ বলা চলে। অবশ্য অধ্যাপক সুশোভন সরকার উভয় নবজাগরণের মধ্যে পার্থক্য খুঁজে পেয়েছেন, যেগুলি হলো: ক, ইতালি নবজাগরণের প্রাণ চালন্য ও দুর্বার শক্তি বাংলা নবজাগরণ ছিল না। নেক্সট খ দেখে নাও, ইতালির মতো মুক্ত ও স্বাধীন পরিবেশ বাংলায় ছিল না। নেক্সট গ, ইতালি নবজাগরণ যেখানে গ্রিক চিন্তা ও আদর্শ দ্বারা প্রভাবিত ছিল, সেখানে বাংলার নবজাগরণ সংস্কৃতিতে পরিণত। বিশ্লেষণ: বাংলা নবজাগরণের চরিত্র ও প্রকৃতি নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। যেমন ক, বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। ইহা মূলত কলকাতা কেন্দ্রিক। গ্রাম বাংলার মানুষ সুফল পায়নি। খ, এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষার শিক্ষিত বাঙালিদের মধ্যে সীমাবদ্ধ, তা দরিদ্র ও মেহনতি মানুষের মধ্যে কোনো প্রত্যক্ষ যোগ তৈরি করতে পারেনি। গ, বাংলা নবজাগরণ ছিল অতিমাত্রায় ব্রিটিশ নির্ভর। ঘ, বাংলার নবজাগরণ প্রকৃতপক্ষে হিন্দু নবজাগরণবাদে পর্যবেসিত হয়। উপসংহার দেখে নাও। লাস্ট 19 শতকে নবজাগরণের ফলে ভারতীয়রা পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান ও সংস্কৃতি সম্পর্কে অবহিত হওয়ার সুযোগ পায়। পাশ্চাত্য সংস্কৃতিতে সময়, শাস্ত্র এবং শ্রমিক পরিশ্রেণীর যে ধারণা ছিল তা সম্বন্ধে ভারতীয়রা জানতে পারে। ঐতিহাসিক সুশোভন সরকার বাংলা নবজাগরণের বিভিন্ন সীমাবদ্ধতার কথা স্বীকার করে নিল। এই নবজাগরণে ভারতের যুক্তিবাদ ও মানবতাবাদ এর প্রসার ঘটায়। তো এই ছিল তোমাদের ক্লাস 10 মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় এর 2 নম্বর, 4 নম্বর ও 8 নম্বরের প্রশ্ন উত্তর। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দাও। তো এই ছিল, টাটা বাই বাই।